গল্পের শুরুটা ঠিক এখান থেকেই। হর হর মহাদেব। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাজছে প্রায় 2:42 আর 2টোর সময় উঠে গেছিলাম, পুরো রেডি হয়ে ফ্রেশ হয়ে গেছি। আর এখন থেকেই যাত্রা স্টার্ট করব। তো আর বেশি কথা না বলে চলো যাত্রা শুরু করি। হর হর মহাদেব, হর হর কেদার। তো আমাদের যাত্রা এখানে শুরু হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে বলে রেনকোট পরে নেবো। তো একদম রেডি হয়ে আর কথা বাড়াচ্ছি না, চলো এগিয়ে যাচ্ছি। আমার অনেক দিনের স্বপ্ন কেদার যাত্রা সফল হতে চলেছে ঠিক আজকের দিনটিতে। তো বন্ধুরা মোটামুটি আধা ঘন্টা চলা হয়ে গেছে, আর প্রচণ্ড গরম লাগছে। এখানে সব ব্যাগে সব ঢুকিয়ে দিয়েছি, এত গরম লাগছে, কিছু করার নাই। তো চলো আস্তে আস্তে ওঠা যাক। শ্বাসকষ্ট হচ্ছে খুব, কিছু করার নাই, এভাবেই চলতে হবে। তো মোটামুটি 3-3.5 কিলোমিটার মতো হাঁটা হয়ে গেছে, আর ব্যাগ প্রচণ্ড ভারী আমার, প্রায় 10-15 কেজি তো ওয়েট হবেই। এই জন্য ক্লক টাওয়ারে রেখে দিলে ভালো করতাম। যাই হোক, এখন সামনে যাক, যেখানে পাওয়া যাক না কেন রাখার জায়গা রেখে দিতে হবে। যাত্রাপথে চারিদিকে সৌন্দর্য এতটাই আকৃষ্ট করবে যে আপনাদের মনে হবে প্রত্যেকটা জায়গাগুলোকে ক্যামেরাবন্দি করতে। যারা বলে কেদার যাত্রা অনেকটাই কঠিন, তারা একদমই ঠিকই বলে। আমি যখন গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করেছিলাম, একা হওয়ার জন্য এতটাই ভয় লাগছিল, তার পরিমাপ এভাবে বলা যাবে না। তবে সূর্যের আলোটা ফুটতেই আমার মনের জোশ একেবারেই তুঙ্গে চলে গেছিল। চারিদিকে পাহাড়ি ঝর্ণার মধ্যে আমি একজন ক্লান্ত পথিক হেঁটে চলেছি আমার ড্রিম ডেস্টিনেশনে। তো আমরা হয়তো এখন খুব বেশি হলে 4.5 থেকে 5 কিলোমিটার মতো নিয়ে এসেছি, বোধহয় 5 কিলোমিটার। তো বিষয়টা হচ্ছে যে আমি ব্যাগ রাখার চেষ্টা করছি অনেকক্ষণ ধরেই, কিন্তু কোনো দোকানেই কোনো রিসিপ্ট দিচ্ছে না, সেজন্য ব্যাগ রাখতে পারছি না। আমারই ভুল, ক্লক টাওয়ারে ব্যাগটা রাখলে ভালো হতো। কিন্তু দেখলাম বা যেটা শুনলাম যে অনেক ঠান্ডা, এই জন্যে ব্যাগে প্রচুর জিনিস আছে। আর ঘুরতে তো অনেক দিন ধরে বেরিয়েছি, তাই লাগেজ অনেক আছে, পুরো ওয়েট 10-15 কেজি পার হয়ে যাবে গ্যারেন্টি একদম। তো রাত্রে যখন হাঁটছিলাম তখন একটু ভয় লাগছিল, রাত্রে মানে যখন অন্ধকার হয়েছিল আর কি। তো যখনই দিনের আলোটা ফুটলো, আশেপাশে প্রকৃতির দৃশ্যগুলো দেখছি, এখন বেশ মনে হালকা জোর পাচ্ছি আর ভালোও লাগছে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই বোর্ডের হিসাবে এখনও 10.5 কিলোমিটার যেতে হবে। আর ওই দূরে দেখো বরফ দেখা যাচ্ছে, গ্লেসিয়ার। বাহ ভাই বাহ, ক্যা সিন হ্যাঁ। কেদারের অর্থ হলো দলদল যুক্ত জমি। এটি একটি অস্থির জায়গার মধ্যে তৈরি। এমনটা মনে হয় এই অস্থির জায়গার মধ্যে মন্দিরটি সবচেয়ে স্থির জায়গার মধ্যে অবস্থিত। তো এখান থেকে রামবাড়ার দূরত্ব 1 কিলোমিটার, আর কেদারনাথের দূরত্ব 10 কিলোমিটার, বেস ক্যাম্প 8.5 কিলোমিটার। তো চলো একদম রামবাড়াতে গিয়ে দাঁড়াবার চেষ্টা করবো, ততক্ষণ হাঁটতে হবে। হর হর মহাদেব। আধ্যাত্মিকতা ভারতবর্ষের প্রাণবিন্দু। কত শত মন্দির তাদের লৌকিক অলৌকিক গল্প নিয়ে দাঁড়িয়ে আছে শতাব্দী ধরে। এমনই এক মন্দির হলো কেদারনাথ। গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবামি সহিতম নমামি, ভবম ভবামি সহিতম নমামি। কেদারনাথ হিমালয়ের প্রায় 3600 মিটার উঁচুতে অবস্থিত একটি অন্যতম প্রাচীন মন্দির। তো এখান থেকে যাত্রাটা আর একটু ডিফিকাল্ট হতে চলেছে, কারণ এবার এইভাবে রাস্তাটা যেতে হবে, জিগজ্যাগভাবে। তো এইভাবে উঠতে হবে, তারপর কোন দিকে যেতে হবে তা তো জানি না, এদিকে যেতে হবে মনে হয়। তো চলো যাওয়া যাক। শুধুমাত্র একবার চোখের দেখার জন্য কয়েক লক্ষ ভক্ত প্রায় 16 থেকে 22 কিলোমিটার খাড়ায় রাস্তা পার করে এই মন্দির দেখার জন্য।
এই তীর্থযাত্রা তাদের বিশ্বাসের সাথে সত্যিকারের পরীক্ষা, কিন্তু একে সফল করার জন্য প্রকৃতির সমস্ত পরীক্ষা দিতে হয়। তো এখান থেকে কেদারনাথ আর 8.5 কিলোমিটার দেখাচ্ছে, বেস ক্যাম্প 6.5 কিলোমিটার। তো চলো আস্তে আস্তে এগোই, আর একটু জায়গায় কোথাও বসে আগে জিরিয়ে নিতে হবে, তারপর আবার হাঁটবো। অসাধারণ দৃশ্য। লাইনটা এদিক দিয়ে ঘুরে ঘুরে এভাবে এভাবে এদিকে যাচ্ছে, বাট এখান থেকে একটা শর্টকাট আছে, বাট খুবই ডিফিকাল্ট। অনেকে যাচ্ছে, যদি যাওয়া যায় তাহলে শর্টকাট হয়ে যাবে, এখান দিয়ে যাই। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই এভাবে খাড়াই চলছে, আর মাঝে মাঝে যদি শর্টকাট মারতে পারছি মেরে দিচ্ছি, কিন্তু শর্টকাট রাস্তাগুলো খুবই ভয়ানক, কারণ হচ্ছে বৃষ্টিতে পিছিল হয়ে আছে, অবস্থা ঠান্ডা লাগছে খুব, আর শ্বাসকষ্ট হচ্ছে অল্প অল্প। তো চলো এভাবে যাওয়া যাক। তো কেদারনাথ আর মাত্র 7 কিলোমিটার, আর একটু পরেই চলে যাবো আমরা। তো আমরা এখন পৌঁছে গেছি বাড়ি লেন চলি, এখান থেকে আর বলছে 5 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। পাহাড়ের মাঝে মেঘেদের এত সুন্দর খেলা যদি স্বচক্ষে না দেখা যায় তবে বিশ্বাসই করা যাবে না। এত সুন্দর মনোমুগ্ধ পরিবেশ, আমার সত্যিই মন কেটেছে। এটা পুরনো রাস্তা, যেটা এখন ভেঙে গেছে, পুরো এই পাশের দিকটা ভেঙে গেছে। চোখের সামনে এত সুন্দর ভিউ দেখতে দেখতে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। তো এখান থেকে দেখাচ্ছে আর কেদারনাথ 4 কিলোমিটার, কিন্তু যারা যারা গিয়েছিল, মানে যারা ব্যাক করছে তাদেরকে প্রত্যেকে যখন জিজ্ঞেস করছি তখন বলছে সব ফালতু, 16 কিলোমিটার একদমই ট্রেকিং নয়, 20 থেকে 22 কিলোমিটার উপরে ট্রেকিং। আর আমিও ব্যাপারটা রিয়েলাইজ করছি, হেঁটেই যাচ্ছি, আসছে আর না। 16 কিলোমিটার আশা করছি, মানে 16 কিলোমিটার তো একদমই নয়, 16 কিলোমিটার অবশ্যই বেশি। তো যারা যারা গেছে প্রত্যেকে বলছে এখান থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে, তাই এখনও 5-6 কিলোমিটার বাকি আছে। বহুত ঘটিয়া স্ক্যাম হয়ে গেয়া। তো ঠিক আছে, চলো যা হবে হবে। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। কেদারনাথ প্রবেশের সময় একটা বন্ধুর সাথে তর্ক হয়েছিল যে বরফ দেখতে পাওয়া যাবে কি যাবে না, কিন্তু চোখের সামনে এত সুন্দর হিমশৈল দেখে তাকে আর রিপ্লাই দিতে ইচ্ছা করলো। আমার এই সামনের দিকটাই ঝর্নার মতন জলগুলো সব জমে বরফ হয়ে গেছে, তখন কাটছে ওগুলোকে। তো আর এইখানে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। না ভাবতে পারিনি এরকম একটা ভিউ পাবো এখানে এসে। বরফ নিয়ে বরফের দেশে। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, মানুষের কীর্তিও তেমন সমান নয়। কয়েকজন দেখছি ওই বরফটির মধ্যে উপরে উঠে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। এখান থেকে তো পুরো স্বর্গ দেখা যাচ্ছে, হ্যাভেন। আমার যাত্রার কিছুদিন পূর্বেই আমার এক বন্ধুর কেদারনাথ যাত্রার পথে এই ফুলের ভ্যালি দেখেছিলাম, তবে স্বচক্ষে এই স্থান আলাদাই সুন্দর। এই ঘোড়ার এগুলো এখানে অব্দি আসে, ঘোড়া খাচ্চার যাই বলেন, তারপরে এখান থেকে হেঁটে যেতে হয়। কেদারনাথের বেস ক্যাম্পে আমাদের স্বাগত জানালো এই নন্দী মহারাজ। ফাইনালি বাবার দর্শন পেয়ে গেছি, আলাদা একটা জোশ, মানে হাঁটতে পারছিলাম না ওখান থেকে, যেই দেখে নিয়েছি মনে হচ্ছে ভাই সব কষ্ট শেষ, এবার চলো। ও ভাই, অবশেষে আমরা যখন বেস ক্যাম্পের কাছে এসে পৌঁছালাম, আমার তখন মনের শান্তি আলাদাই। ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এটা হচ্ছে হেলিপ্যাড, হেলিকপ্টারে যারা আসবে তারা এখানে আসবে। মানে মনে এতটা শান্তি লাগছে যে ঠিকঠাকভাবে কথা বলতে ভালো লাগছে না, জাস্ট
চলো। আপনারা যারা এখানে আসবেন তারা প্রত্যেকেই এখান থেকে একটি করে পাস কাটিয়ে নেবেন। ভেরিফিকেশন চেকিং সেন্টার, এখান থেকে চেকিং করার পরেই পাস দেবে একটা, সেখান থেকে যেতে হবে। এরকম একটা টোকেন দিয়ে দিয়েছে, এই টোকেনটা আগে কোথাও হয়তো চেক করবে, তারপর মন্দিরের দিকে যেতে দেবে। এই মন্দিরটি তৈরির স্থানটিও খুব বুদ্ধিমত্তার সাথে বাছাই করা হয়েছে। তাই মন্দিরটির পিছনে অনেকগুলো গ্লেশিয়ার ও একটি ইউ আকৃতির ঘাটির মধ্যে অবস্থিত, যার জন্য মন্দিরটি আরও সুন্দর হয়ে উঠেছে। বহু প্রতীক্ষিত জায়গা আমার তো বিশেষ করে চলে এসেছি আমরা। ঘড়ি কাটায় প্রায় 1টা বাজবো, সেই 3টে থেকে হাঁটছি। আর মেন কথা হচ্ছে প্রচণ্ড ভারী ব্যাগ নিয়ে হাঁটছি। একটা সময় তো ভেবেছিলাম যে হয়তো আসতে পারবো না, কারণ হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছিলো উঠতে। আর সেখান থেকে পুরোপুরি সুস্থভাবে বাবার কাছে আসা, এটা বাবার কৃপা ছাড়া হয় না। হর হর মহাদেব, হর হর কেদার, জয় শ্রী শঙ্কর। পৌরাণিক তথ্য অনুযায়ী এই কেদারনাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চপাণ্ডবরা। মহাভারতের যুদ্ধের পরে যখন পাণ্ডবরা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিতে চান, তখন মহাদেব তাদের থেকে লুকিয়ে একটি ষাঁড়ের রূপ ধারণ করেন। অনেকের মতে মহাভারতের ভয়াবহ পরিণতির জন্য মহাদেব পাণ্ডবদের উপরে ক্রোধান্বিত হন এবং গাড়োয়াল অঞ্চলে চলে যান। বারাণসীতে শিবকে না পেয়ে পঞ্চপাণ্ডবরা গাড়োয়াল হিমলে চলে যান। এরপর গুপ্তকাশীর কাছে ভীম একটি ষাঁড়কে চড়তে দেখেছিলেন। ভীম তৎক্ষণাৎ ষাঁড়টিকে শিব বলে চিনতে পারেন। ভীম ষাঁড়টিকে তার লেজ এবং পিছনে পা দিয়ে ধরেছিলেন, কিন্তু ষাঁড় গঠিত শিব মাটিতে অদৃশ্য হয়ে গেলেন এবং পরে আবার কিছুটা অংশে আবির্ভূত হন। কেদারনাথে কুঁজ উত্থাপন হয়, তুঙ্গনাথে বাহু দেখা যায়, রুদ্রনাথে মুখ দেখা যায়, নাভি এবং পেট দেখা যায় মদমহেশ্বরে এবং চুল দেখা যায় কল্পেশ্বরে। তো পাহাড়ের মধ্যে একটু বেরিয়েছিলাম, আর আমি টেন্ট নিয়েছি। হচ্ছে এখানে আছে কেদারনাথ মন্দির, এই হলো মন্দির, আর এই হলো আমাদের টেন্ট। তো একদম মন্দিরের পাশে নিয়েছি। তো চলো একটু মন্দিরের আশেপাশে ঘোরা যাক। আমাদের আরতি দেখা মোটামুটি কমপ্লিট। এবার টেন্টের দিকে যাবো গা। প্রচণ্ড ঠান্ডা লাগছে, শরীরটা ভীষণ খারাপ করছে, আজকে একটু রেস্ট নেব। তো চলো যাওয়া যাক। কেদারনাথে শুধুমাত্র জিনিসেরই দাম আকাশ ছোঁয়া, তাই না? দুটো ওষুধ নিলাম, দুটো প্যারাসিটামল আর দুটো গ্যাসের ট্যাবলেট, তাতে নিয়েছে 40 টাকা, 20 টাকা করে এক একটা পিস, 10 টাকা করে এক একটা পিস। মানে জাস্ট ভাবা যায়, যেগুলো আমরা ওখানে খাই না ঠিকঠাক। তো যারাই আসবেন তার থেকে মেডিসিন ক্যারি করুন। আমার কাছে যেটা ছিল মেডিসিনের ব্যাগ, মেডিসিন খুঁজে পাচ্ছি না আমি, কিছু করার নাই। তো শরীরটা ভীষণই খারাপ করছে, সেজন্য রুমের দিকে চলে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে পাবো। তো গুড মর্নিং গাইজ। আর সকাল থেকে বৃষ্টি পড়ছে চরম, আর লোকে জাস্ট খালি ওয়েদারটা দেখো। এখান থেকে বরফ দেখা যাচ্ছে, এখানে মন্দির। ট্রেন থেকে একটু অনেকবার দুবার মানে বেরোবার চেষ্টা করলাম, এত বৃষ্টি পড়ছিল আর ঠান্ডা এত যে বেরোতে পারছিলাম না। তো লাইনে দাঁড়িয়ে কোনো রকম করে পুজো টুজো দিয়ে দেবো,
ভাবছি কী করা যায়, আজকে এখানে থাকবো না আজকে এখান থেকে বেরোবো সেটা ভাবনা চিন্তা করছি। তোমরা দেখতে পাচ্ছ যে সবাই লাইনে দাঁড়িয়েছে পুজো দেওয়ার জন্য। আরে বাবা, হর হর মহাদেব, শিব শম্ভু। বৃষ্টি ভালোই পড়ছে, সেই রেনকোট ছাড়া বেরোতে পারছি না। আর এখন মন্দিরের পুজো দেওয়ার জন্য কিছু কিনে নেই, তারপরে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে নেই। আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে আর খালি পায়ে একদম ফেটে যাচ্ছে পুরো। তো কিছু করার নাই, বাবার নাম নেই, প্রসাদ কিনি আর পুজো দিতে চলে যাই। তো চলো, আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখানে আছে মন্দির। তো চলো দেখা যাক। আমাদের পুজো দিয়ে মোটামুটি শেষ, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিছু করার নাই, ভিজতে ভিজতে পুজো দিচ্ছি। এবার দেখা যাক, বেরিয়ে যেতে হবে, এবার থাকলে হবে না। হর হর মহাদেব। 2013 সালের বন্যার সময় মন্দিরের মাপে এই বড় পাথরটি মন্দিরের ঠিক পেছনে এসে দাঁড়িয়ে যায়। যে বন্যার জন্য মন্দিরের বিপুল ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল, এই পাথরটির জন্য তা বেঁচে যায়। এটিকে শুধুমাত্র কাকতালীয় ব্যাপার হিসেবে আমি অন্তত মনে করি না। তো আমাদের ভীমশিলা দর্শনও কমপ্লিট। এবার এখান থেকে সোজা টেন্টে যাব, ড্রেস চেঞ্জ করব আর বেরিয়ে যাব। চলো, হর হর মহাদেব, হর হর কেদার, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। আমাদের দর্শন সব কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি সোনপ্রয়াগ, গৌরীকুণ্ডের দিকে। তারপরে যদি সম্ভব হয় আজকে সোনপ্রয়াগ যাবো, দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। তো প্রায় 9টা বেজে গেছে। চলো, হর হর মহাদেব, বেরিয়ে যাই আমরা, আবার আসবো মহাদেব। চলো। এই যাত্রার শেষবারের মতো বাবার দিকে চেয়ে রইলাম। মনে তখনও রয়েছে বিষাদের বেদনা, তবুও আমাদের এগিয়ে যেতে হয়। আবার আসবো এই কথা দিয়ে বিদায় নিলাম সাক্ষাৎ মহাদেবের থেকে। তো এখন প্রায় 12টা বেজে গেছে আর আমি রামবাড়া ক্রস করলাম। তো এত বৃষ্টি পড়ছে, পুরো রাস্তাটাই বৃষ্টি। 3টের মধ্যে পৌঁছানোর চেষ্টা করতে হবে যেমন তেমন করি, তাহলে চেষ্টা করবো আজকে হরিদ্বার চলে যাওয়ার। দেখা যাক কী হচ্ছে। হর হর মহাদেব। এখনও যারা ভাবছেন কেদার দর্শন আপনাদের কাছে অনেক কঠিন, তারা একবার এই বৃদ্ধ ঠাকুমাটিকে দেখে একবার ভাবুন মনের জোর কতটা অস্বাভাবিক হতে পারে। আমি যেখান থেকে ক্যাপচার করছি, এখান থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি হলে আর 3 থেকে 4 কিলোমিটার। এত দীর্ঘ কঠিন রাস্তা ইনি পার করেছেন তার নিজের মনও বলে। যাত্রাপথে আরও একটি অসাধারণ দৃশ্য আমার চোখের সামনে পড়ল। তা হলো এই দম্পতি দুটি। এনারা নিজেদের বৈবাহিক জীবনের এতটা শেষ পর্যায়ে গিয়েও নিজেদের স্বপ্ন সফল করেছেন। গাইস, গৌরীকুণ্ড নেমে গেছি আমরা, এখন বাজে প্রায় 3টে। এখান থেকে গাড়ি ধরে যাবো হচ্ছে সোনপ্রয়াগ থেকে গাড়ি ধরার চেষ্টা করবো, দেখা যাক পাচ্ছি কিনা। চলো। তো এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে হরিদ্বার। ঋষিকেশ পর্যন্ত একটা বাসে এলাম, তারপর ঋষিকেশ থেকে আর একটা বাস পাল্টিয়ে হরিদ্বার। দুন এক্সপ্রেসটা বেরিয়ে গেছে, এখন কুম্ভ এক্সপ্রেস আছে, ওটা আসানসোল অব্দি যাবে, ওটাতেই চাপতে হবে, কিছু করার নাই। তো চলে যাওয়া যাক।